নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আর বৃহস্পতিবার দুপুর 2টো মানেই সাহিত্য এক্সপ্রেস। আজকে সাহিত্য এক্সপ্রেসে আমার সঙ্গে উপস্থিত আছেন বাঁকুড়ার জয়পুর থেকে স্বনামধন্য কবি ডক্টর আশিস কুমার নন্দী। গ্রাম হেতিয়া, গ্রামটা হেতিয়া। হ্যাঁ, গ্রাম হেতিয়া। আপনি আপনার পরিচয় বলবেন। একটা জায়গা নিয়ে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম শুধু দর্শকদের সঙ্গে। শুধু অনুষ্ঠান যারা দেখছেন তারা আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওয়ে ফোন করুন। আজকের সাহিত্যের বিষয় কবিতা, যেহেতু আশিসদা কবিতা লেখেন, সারা বাংলা জুড়ে তার কবিতার প্রসার নানা রকম পত্রপত্রিকায়, লিটল ম্যাগাজিনে বহু পরিচিত কবি একজন। আশিসদা, অনেক অনেক স্বাগত আজকের সাহিত্য এক্সপ্রেস। নমস্কার। নমস্কার সুধী দর্শক মন্ডলী। আপনার কবিতা দিয়ে শুরু করি, তারপরে আপনার সঙ্গে আলোচনায় আসি। প্রথমেই বাংলা সাহিত্যে যিনি আমাদের হাতে ধরে কবিতা লেখা শেখান, যাকে দেখে অনুপ্রাণিত হই, অনুপ্রেরণা পাই, উদ্বুদ্ধ হই, তিনি প্রাণের ঠাকুর রবি ঠাকুর সবার। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সুখবর সংবাদপত্রে যে আমার ছড়া বেরিয়েছিল সেটি দিয়েই শুরু করি। প্রাণের ঠাকুর রবি ঠাকুর, প্রাণের ঠাকুর, কবি গুরু তিনি, ঘোর আঁধারে পথ হারালে ভরসা যোগান যিনি। গর্ব করে আমরা বলি বাংলা পড়ি লিখি, বিশ্বকবির সহজ পাঠে ছোটর থেকেই শিখি। সব মানুষের ভাবনাতেই চলতো কলম তার, হাসি কান্না ভালোবাসা বুকের ভেতর যার। সৃষ্টিগত গল্প ছড়া সব শাখাতেই দক্ষ, কল্পনাতে ভর করে যে মেলে দিতেন পক্ষ। স্মরণ করি আজও তাকে আমার সকল কাজে, বুকের ভেতর সুখের বিনা অষ্ট প্রহর বাজে। কবিগুরুকে নিয়ে এই ছড়াটি লিখেছিলেন কোন পত্রিকায়? সুখবর সংবাদপত্রে বেরিয়েছিল এটি। ওটি কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে। কলকাতা থেকে প্রকাশিত হয়। জয়পুর বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় পড়ে আপনাদের। বাঁকুড়া সংস্কৃতির দিক দিয়ে অনেক এগিয়ে। ওখানকার শিল্প সংস্কৃতির কথা শুনি। জয়পুর মূলত কাছেই আছে গোকুলনগর, সলদা, এগুলো সংস্কৃতির পীঠস্থান। তাছাড়া কাছেই তো বিষ্ণুপুর মন্দির নগরী বলে সংস্কৃতি আছে। টেরাকোটা। হ্যাঁ, টেরাকোটা। তারপর আপনার জয়পুর জঙ্গল তো বিখ্যাত, যেখানে হরিণ খরগোশ সবই পাওয়া যায়। ওখানে জঙ্গলটা বেড়াতে যায়, অনেক জঙ্গলকে কেন্দ্র করে অনেক লজ করে উঠেছে। আপনার বাড়িতে কি মানে জঙ্গল মহল পড়ছে? না, হ্যাঁ, জঙ্গলমহল ঠিক নয়। আমারটা জয়পুর থেকে একটু ভেতরের দিকে হেতিয়া বলে গ্রাম। একটু জয়পুর থেকে কুম্ভস্থল যেতে হবে, ওখান থেকে হেতিয়া যেতে হবে। খুব উন্নয়নশীল বা উন্নতিশীল গ্রাম, অবস্থাপন্ন মানুষের বসবাস, চাষবাস, ব্যবসা, চাকরি সবই ওখানে আছে। স্কুল আছে, হেতিয়া হাই স্কুল। তারপর ওখানে শিক্ষা কেন্দ্র আছে, ব্যাংক, হসপিটাল সবই আছে। খুব আপনার লেখার মধ্যে জয়পুরের যে সংস্কৃতি তো নিশ্চয়ই ধরা পড়ে আছে, কিন্তু আমাকে ঋদ্ধ সমৃদ্ধ করেছে। আমি পড়াশোনা করেছি কল্যাণ ইউনিভার্সিটিতে, তারপর রহড়াতে যখন ট্রেনিং দিয়েছে। নদিয়া 24 পরগনাকে বলা হয় সংস্কৃতির পীঠস্থান, তীর্থক্ষেত্র। নদিয়া 24 পরগনাতে থাকাটাই আমার কাছে সাহিত্য চর্চার একটা, আমার ক্ষেত্রে। ডক্টরেট করেছেন কোন বিষয় নিয়ে? আমার হচ্ছে ধর্মীয় সাহিত্য, এর উপরে করেছি আমি। ধর্মীয় সাহিত্য? হ্যাঁ, ধর্মীয় সাহিত্য, ধর্ম এসব নিয়ে। যেটা করেছিলাম বেনারস সম্পূর্ণানন্দ সংস্কৃত ইউনিভার্সিটির অধীনস্থ, যেটা হ্যাঁ, আর না, সম্পূর্ণানন্দ সংস্কৃত ইউনিভার্সিটি বেনারস, তার অ্যাফিলিয়েশনে IIH, যেখান থেকে করেছিলাম আর কি, IIOH থেকে। আর ধর্ম সাহিত্যটা কি? আমি ওই মানে ধর্ম মানবতার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা নেয়। আমরা অনেক সময় ভাবি বোধহয় যে ধর্ম বোধহয় অস্ত্র, হাতিয়ার, মানুষকে হয়তো
একটা গোঁড়ামি দেয়, এক গুয়েমি এক জেদি করে তোলে, তা কিন্তু নয়। ধর্ম মানবতার একটা হাত, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, যে কোনো ধর্মে। হ্যাঁ, আপনার যেটা ধর্মের উপর যে ডক্টর আপনি করেছেন যেটাতে, সেই ধর্মটা কি ধর্ম? ধর্ম না, আমি সব ধর্মগুলোকে ওখানে তুলেছি এবং সব ধর্মের মূল কথাগুলোকে ওখানে বলতে চেয়েছি, যে সব ধর্মের মূল সুরটা কিন্তু এক। সেখানে হিউম্যানিটি বা মানবতার কথাই বলা হয়েছে, মানুষকে ভালোবাসা। আমার রিলিজিয়ানটা যেন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল হয়। না, সেটা তো বাস্তবে, এটা তো বাস্তবে কতটা রূপ নেয়। আজকের সারা পৃথিবী ধর্ম নিয়ে একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। ম্যাক্সিমাম, বেশিরভাগ মানুষই চান যে বাই দ্য পিপল, অফ দ্য পিপল হতে। তার মধ্যে থেকেও খুব কম, নগণ্য সংখ্যক যারা ধর্মের নামে গোঁড়ামি করেন, সেগুলো তো হ্যাঁ ঠিক। ধর্ম যখন আচার সর্বস্ব হয়, আচরণ সর্বস্ব হয়, তখন ধর্ম কিন্তু ধর্মের মূল জায়গাটা থেকে সরে আসে। কারণ ধর্ম তো মানুষের জন্য, সেই মানুষকে ভালো রাখার জন্য। সেখান থেকে আচার সর্বস্ব হয়ে গেলে তখন ধর্ম আর ধর্মের জায়গায় থাকে না। সব ধর্মের সুর কিন্তু একই, মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। এবং আমরা যদি বলি যে বাইবেল বলছে যে সন অফ ব্লিস, অমৃতের সন্তান। আমরা এখানে যখন দেখছি সর্বং খল্লি রানী ব্রহ্ম, সব মানুষের মধ্যে ব্রহ্ম আছেন, সব মানুষকেই ভালোবাসতে হবে। এই বেদ, উপনিষদ, কোরআন, এখানেও কিন্তু কোরআনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 ওয়াক্ত যে নমাজ পড়া হচ্ছে, সেখানেও কিন্তু মানুষকে ভালো রাখার কথা, নিজে ভালো থাকার, সবকিছু সুস্থ পরিবেশের কথা ওখানে কিন্তু বলা হয়েছে। বাইবেল বলছে, জিন্দা বেস্তা বলছে, কোরআন বলছে, যেমন সবকিছুই কিন্তু আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি এবং মানবতাবাদের কথা বলছে। যখন এই জায়গা থেকে আমরা সরে আসছি, তখন কিন্তু ধর্ম থেকে, পথ থেকে আমরা যেন বিচ্যুত হচ্ছি। এই সবগুলো নিয়েই কাজটা করেছিলাম। এই একটা মানে সুন্দর একটা বিষয় পেলাম যখন আশিসদার সঙ্গে আমার কথা হয় আজকের অনুষ্ঠানে আসার জন্য। এই বিষয়টা কিন্তু আমি জানতাম না। একটা ভালো বিষয় নিয়ে যখন জানতে পারলাম, লোভ সামলাতে পারছি না যে সাহিত্যে ধর্ম, সব ধর্মেই তো মানুষের কথা বলা। একটু আগে বলছিলাম কোরআনে যে 5 বার নামাজের, 5 ওয়াক্ত নামাজ। কোরআনে অনেক যারা আছেন, কোরআন পড়েছেন, সেরকম মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এই জায়গাটা আমি আমার যখন গবেষণার বইটা লিখি, থিস পেপারটা, তখন যেমন বলেছিলাম, আমাদের হিন্দু ধর্মে যেমন বলা হয় আচমন করা হয়, শুদ্ধ করে নেওয়া হয়, তেমনি মুসলিম বা ইসলাম ধর্ম মতে অজু করা হয়। অজু আর আজমনের মধ্যে এমন কিছু কি তফাৎ আছে? তো দুটোই তো মানুষকে ভালো রাখা। ধর্মের পথ, কেবল পদ্ধতিটা হয়তো আলাদা হতে পারে, এমন হতে পারে, কিন্তু তফাৎ মানে বেসিক ডিফারেন্স কিন্তু সেরকম কিছু নেই। তার কারণ হচ্ছে অজু আর আচমন এক। আমরা তো নিজেরাই মানুষেরাই ভেদ করেছি যে গোলাপটা ইসলাম মুসলিমদের, বেলটা হিন্দুদের। এভাবে হয় কি? ফুল ফ্লাওয়ার মধ্যে কখনো তফাৎ হয়? কারো হিন্দুদের ফল, হিন্দুদের ফুল, মুসলিমদের ফুল, এগুলো হয় না। গোলাপ মুসলিমদের, বেল হিন্দুদের। এইভাবে আমরা করতে করতে তফাৎটা এই জায়গায় আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে। এটা বন্ধ করা উচিত। মানবতাবাদ অবশ্যই এখন আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, এটা নিয়ে মানুষের সচেতনতা অনেক বেশি এখন। আগের মতো গোঁড়ামি অনেক কমে গেছে। একটা কবিতা শুনি আপনার। কবিতাটি রোদের ডানা কাব্য সংকলনে প্রকাশিত হয়েছিল। যাদের জন্য সভ্যতা অগ্রসর হয়, যারা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে, ধারক বাহক, সেই মেহনতি মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি লিখেছিলাম। মেহনতি মানুষের প্রতি। তোমাদের পায়ের উপর দাঁড়িয়ে আমাদের ঝলমলে সভ্যতা। তোমরা না হাঁটলে
থেমে যায় উন্নয়নের রথ। রচিত হয় না কোনো জয়স্তম্ভ তোমাদের ঘাম রক্ত ছাড়া। মেহনতি মানুষের পাঁজরের হাড়কে বানিয়েছে কলম ওরা, কতবার সাজিয়েছে ইতিহাসের প্রতিটি অধ্যায় নিজের মতো করে। অজস্র অশ্রুর দাগ মিশে আছে ওদের গগনচুম্বী অহমিকায়। যদিও তৃপ্তির ঢেকুর তুলে বেমালুম ভুলে যায় তোমাদের পরিশ্রমেই ওদের উঠোনে এসেছিল সফলতার বান। দীর্ঘশ্বাসের শব্দে তোমাদের শুনেছি বারবার সেই বঞ্চনারই গল্প। জানি না কবে শেষ হবে যন্ত্রণাদীর্ণ দিনের নৃশংস কাহিনীটি। এটা কি মেহনতি মানুষদের জন্য? এটা মেহনতি মানুষ, যারা শ্রমিক, খেটে খাওয়া মজদুর মানুষ, তাদের জন্যই লিখেছিলাম এটা। আশিস দা কবিতা ছাড়া আর কি লিখেছেন? কবিতা ছাড়া আমার লিখতে ভালো লাগে, ছোট গল্প লিখি। আমার ছোট গল্পেরও বেশ কটা বই আছে, বেরিয়েছে। তারপর প্রবন্ধ লিখতে ভালো লাগে, প্রবন্ধের বই আছে। তারপর ছড়া লিখতে ভালো লাগে, বাচ্চাদের জন্য আবার বড়দের জন্য। ছড়া কি মানে নিছক আনন্দ মজা দেওয়ার জন্য লিখেন, না ছড়াটা কিছু কিছু ক্ষেত্রে মজার জন্য লিখি, যেমন ভূতের যখন লিখতে হয়, ফুল পরি পাখি ইত্যাদি নিয়ে যখন লিখতে হয় তখন মজা করে লিখি। আর মাঝে মাঝে ছড়াতে একটা সোশ্যাল মেসেজ, একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি, শিক্ষণীয় বিষয় যেন কিছু থাকে, এরকম কিছু লেখার চেষ্টা করি। শুনি। এখানে যেমন একটা বলি, এই চুনুমুনু পত্রিকা একটা বিখ্যাত শিশু সাহিত্য পত্রিকা, এই পত্রিকা থেকে এটা কলকাতা থেকে বের হয়, চুনুমুনু। হ্যাঁ, চুনুমুনু। এইখানে যেমন এটা কি ছোটদের পত্রিকা? ছোটদের পত্রিকা, একদমই ছোটদের। এটাতে চেষ্টা করেছিলাম আমের নাম, আমরা তো আম খাই, ভীষণই প্রিয় আমাদের কাছে, তো অম্লমধু, সেই আমটা চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে যায়, একটু খারাপ লাগে। তো সেই আমের নাম কিছু জানাতে হবে বাচ্চাদের, সেই আমের নামগুলো জানানোর জন্য এটা লিখেছিলাম। আম খাবি আম, আমায় খাবি আমায় খাবি, বলল পাকা আম, তোদের এত নাম আছে কি, আমার কত নাম, ল্যাংড়া যখন বলিস তোরা কি যে খারাপ লাগে, আজে বাজে বলিস পরে খেয়ে দেখ না আগে, ফজলি বলিস খিরসা বলিস, বলিস বাবুই ঝাঁকি, পাশ কাটিয়ে গেলি সেদিন পড়লি নিজেই ফাঁকি, আমের সাথে হয় রে পাগল ছেলে থেকে বুড়ো, চুপি চুপি বলেছিল নীলাম্বরীর খুড়ো। এখানে বেশ কটা আমের নাম। এরপরে বেশ মজা লাগছে বলছি। মোবাইল হয়ে যাওয়াতে হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, সেভ করে রাখা হয়। যেমন প্রকৃতি জানতে হবে বাচ্চাদের, প্রকৃতির মা, গ্রাম, শস্য, শ্যামলা, সবুজ, এটা নিয়ে ছড়ার ভুবন কাব্য সংকলন, এটা ডায়মন্ড হারবারে থেকে প্রকাশিত হয়েছিল। আমার গায়ে ঘাসের উপর ফড়িং নাচে, বুনো লতায় ফুল, নীল আকাশে মেঘের ভেলা, মনে দোদুল দুল, হাসছে বাতাস খুশি খুশি, শ্যামা ফিঙের গান, সবুজ ধানে ঢেউ খেলে যায় আনন্দেরই বান, পাঠশালাতে পড়তে গেল কচি কাচার দল, অভিবাদন জানাই তাদের কালো দিঘির জল, নদীর ধারে রাখাল ছেলে ভাঁজছে নতুন সুর, গাঁ যে আমার মায়ের সমান নয় সে বহুদূর। গ্রামকে ভালোবাসতে হবে, গ্রামের মধ্যেই আমাদের প্রাণ আছে, একটা নিস্তরঙ্গ জীবন, কিন্তু আমাদের ভালোবাসা, প্রকৃতি প্রেম সবই ওখানে, এসব নিয়ে লিখেছিলাম এটা। আমার ধর্মের সাহিত্যে আসি, হঠাৎ ধর্ম সাহিত্য নিয়ে থিসিস বা ডক্টরেট করার ইচ্ছা কি করে হলো সিজা? এটা বলতে আমার প্রথম থেকে একটা আধ্যাত্মিকতার উপরে একটা নেশা ছিল, ভালোবাসা ছিল, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে ভালো লাগতো, তাদেরকে বুঝতে জানতে, এগুলো আমার একটু পছন্দ ছিল ছোট থেকেই।
আমার ঠাকুরমা ছিলেন খুব ধর্মপ্রাণ, বিভিন্ন এর মধ্যে থাকতেন, বাড়িতে ধর্মগ্রন্থ থাকতো, সেগুলো থেকে নেশা হয়েছে। এটা একটা কি বলবো, আমার মানে ছোটর থেকে একটা নেশার মতন ছিল যে ধর্মগ্রন্থের মূল বিষয়বস্তুটা জানবো আর কি বলতে চাইছে এটা। এখনো ধর্মীয় বিষয়ের উপর প্রবন্ধ লিখতে বললে আমার খুব ভালো লাগে। এখন লেখেন, এই যে হ্যাঁ, লিখি। পুজো আসছে, পুজোর সঙ্গে হ্যাঁ। কোনো যেমন সম্পর্কের শিকড় পত্রিকার জন্য যেমন গীতা তত্ত্বের উপরে লিখলাম, তারপরে বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবী, তারপরে নিবেদিতা, এর উপরে যেগুলো অজানা যে কথা, অজানা কাহিনী, তাদের জীবনের কথা, বাণীগুলো, আদর্শগুলো নতুন করে জেনে একটু শুনি, অজানা অজানা কাহিনী একটু শুনি। সেগুলো আমরা প্রায় কম বেশি জানি। যেমন ওই যে আমরা নিবেদিতাকে নিয়ে যখন লিখেছিলাম, তখন উনি যখন সেই চিতার, বিবেকানন্দের চিতার চারিদিকে প্রদক্ষিণ করছিলেন, জ্বলন্ত চিতা থেকে এক টুকরো বিবেকানন্দের অঙ্গার বস্ত্র যেটা এসে ওর কোলের উপরে পড়েছিল, এই রকম বিষয়গুলো, কেন এটা হলো, কি হলো এটা। তারপর সারদা মায়ের কিছু কথা, যিনি প্রথম এসে জন্ম নিলেন, তারপর এমন কিছু অলৌকিক ঘটনা কেন হলো, এগুলো জানার, সবগুলো নিয়েই মানুষের কাছে সেগুলো আপনি মানে কোথা থেকে এই রেফারেন্সগুলো কোথা থেকে রেফারেন্স পেয়েছেন? বিভিন্ন মিশনারির যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ধর্মগ্রন্থ পাওয়া যায়। আপনি একটা জিনিস আপনার বইয়ে স্থান দিলেন, সেটার যে সত্যতা আছে, হ্যাঁ। তার তো একটা না, আমি যেখান থেকে পেয়েছি, হ্যাঁ, যেখান হ্যাঁ। থেকে পড়েছি, যেখান থেকে তথ্য নিয়েছি, আমাকে তথ্য সূত্র, তথ্য সহায়তাগুলো দিতে হয়, বা দেওয়া উচিত। কারণ আমি তো কারো না কারো কাছ থেকে জেনেছি, সেটাই মানে আগ্রহটা পেয়েছি। বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে একটা কবিতা শুনে। হ্যাঁ, শুনি, অবশ্যই। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে একটা কবিতা লিখেছিলাম। আমার খুব প্রিয় মানুষ, ভালো লাগার মানুষ, রাজীব ঘাঁটি, শিল্প সাহিত্য পত্রিকা, সাহিত্য আলপনা প্রকাশনা, ইনি শিশু দর্পণ পত্রিকা বের করেন। খুব সাহিত্যের প্রতি একনিষ্ঠ এবং সাহিত্য সেবক বলা যায়। এই রাজীব ঘাঁটির শিল্প সাহিত্য পত্রিকায় আমার এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষা আমার, ইচ্ছে ডানায় ভর করে উড়ে যাওয়া ইচ্ছে খুশিতে, এলোমেলো বসন্তের হাওয়ায় স্বপ্ন সাথী বাংলা ভাষা আমার। গতিপথে সোনালী শ্রম, অতীতের রোমন্থনে সুমধুর স্মৃতি, ভবিষ্যৎ আর বর্তমানের নিষ্কলুষ প্রার্থনায় বাংলা ভাষা আমার। মধ্যরাতের সোনালী জ্যোৎস্না কুড়োতে কুড়োতে সুর দিই কবিতায় গুনগুনিয়ে, শ্বাস প্রশ্বাস কত প্রত্যয়ের, বুকেতে নির্ভয় ভাবনার অজস্র শিউলি শাপলা। মেঠো বাউলের এক তারায় বাংলা ভাষা আমার, ঘুম ঘুম আধারে নির্বিকল্প সমাধি, সুর আর সুরভি মেখে শরীরে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অহমিকা সুন্দর উপত্যকায়, জীবনের সব সুখ বিন্দু সম্মুখে, মিষ্টি ইশারায় রঙিন বিকেল, অস্পষ্ট মৃত্যুর ডাক, অমরতা দেয় বুঝি বাংলা ভাষা তোমার আমার। বাহ, খুব সুন্দর। আশিসদা অনেক বিখ্যাত কবি সাহিত্যিকদের সান্নিধ্যে এসেছেন, তাদের কথা একটু শুনি। হ্যাঁ, শঙ্খ ঘোষ, কৃষ্ণা বসু, বুদ্ধদেব গুহ, প্রফুল্ল রায়, এরকম বহু মানুষের সান্নিধ্য, পরামর্শ পেয়েছি, কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। লেখা কিভাবে পরিমার্জিত করতে হয়, কিভাবে লেখা উপস্থাপন করতে হয়, শব্দ কিভাবে নিজেকে সৃষ্টি করতে হয়, রচনা শৈলী পরিমার্জিত পরিশীলিত করার অনেক উপদেশ, অনেক কিছু পেয়েছি। তারপর তাঁদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছি, কথা শুনেছি। পবিত্র সরকারের ছড়ার যে কর্মশালা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানে আমাদেরকে যারা ছড়া লিখতে ভালোবাসি, একদিন একটা সেমিনারের মতো হয়েছিল, আমরা ছড়া লিখেছিলাম, সেই ছড়ার বিশ্লেষণ হয়েছিল। আনসারুল হক, সর্বভারতীয় যিনি সুসাহিত্য আলুর ফুলকি তার সম্পাদক, তিনি এটা আয়োজন করেছিলেন। সেখানেও আমার অনেক লেখা বেরিয়েছে। তো সেই ছড়া কর্মশালাতেও পবিত্র সরকারের পরামর্শ, উপদেশ, কাছাকাছি থাকা, এগুলো পেয়েছিলাম। এগুলো জীবনের একটা
সূচক বলা যায়, অবশ্যই বড় অবশ্যই। পাওয়া একটা। কারণ পবিত্র সরকার, বিশেষ করে শঙ্খ ঘোষ, পবিত্র সরকার, এনারা তো একটা বাংলা সাহিত্যের দিকপাল, মমিরুহ। হ্যাঁ, তাদের ওখানে সান্নিধ্যে যাওয়া- আসা তো একটা সৌভাগ্যের বিষয়। অবশ্যই, অবশ্যই। শঙ্খ ঘোষকে নিয়ে আপনার কোনো কবিতা? হ্যাঁ, শঙ্খ ঘোষকে নিয়ে যে শঙ্খ মালা বলে একটি কাব্য সংকলন সাম্প্রতিক বের হয়েছে, সমর পাল আর হান্নান আহসান এটা সম্পাদক। এখানে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানিয়েছেন শঙ্খ ঘোষকে। প্রাণের মানুষ শঙ্খ ঘোষ, প্রাণের মানুষ শঙ্খ ঘোষ, সুখ সাগরের ঢেউ, কলম নিয়ে বিশ্ব জয়ে মানতে বাকি কেউ, কুল ছাপানো আবেগ আমার বিবেক বুঝি জাগে, বিদায় নিলেও থাকবে বুকে লক্ষ্য অনুরাগে, লেখার মাঝেই অমর তিনি, বাজবে কথা কানে, শঙ্খ বাদন থামবে না তো সন্ধ্যা তারাও জানে। বাহ, ভীষণ সুন্দর, খুব সুন্দর। এটা কি শঙ্করবাবু, কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার পরে কবিতা মারা সৃষ্টি যাওয়ার পরে করেছেন? এটাকে একটা সংকলন আমাদের সাহিত্যিকদের উদ্যোগে হয়েছিল এটি। আর কি উল্টেছেন পাতা? কথা উল্টাচ্ছি, একটা কবিতা শোনাই। আমরা সাধারণত সৈনিকদের নিয়ে কবিতা খুব বেশি রচিত হয়েছে বলে আমার হয়তো জানা নেই। তাই যে সৈনিকরা অতন্দ্র পাহারায় রত থাকে, আমাদেরকে সুরক্ষিত রাখে, সেই সৈনিকদেরকে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা শোনাবো। স্বর সাগরের কাব্য, এটিও সম্পাদনা করেছিলেন রাজীব ঘাটি। এই কবিতাটি একটু পরে আমরা শুনি। আগে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই, আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস। আজ ডক্টর আশিস কুমার নন্দী আমাদের সঙ্গে, কবি, জয়পুর থেকে অতিথি উপস্থিত হয়েছেন। শুধু অনুষ্ঠানে আর দেখছেন, সরাসরি ফোন করুন আমাদের স্টুডিওয়, আমাদের এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করুন। আশিসদা, এই কবিতাটা শোনার আগে নবদ্বীপের কথা বলছিলেন। নবদ্বীপ তো একটা ধর্মীয় স্থান, কিন্তু নবদ্বীপের, যাকে নিয়ে আমরা নবদ্বীপকে আঁকড়ে থাকি, তিনি কিন্তু সব ধর্মের মানুষকে নিয়ে চলেছেন। ঠিক ঠিক। গৌরাঙ্গ মহাপ্রভু। ধর্ম সত্যি যদি কেউ পালন করে, ধর্মবোধ যদি কারো আত্মায় অন্তরে থাকে, সেই শুদ্ধ চিত্ত মানুষটি একটা অখণ্ড আনন্দ অনুভব করে। তার চিত্তের যে বিস্তৃতি ঘটে, এত প্রসারতা, তিনি সব মানুষকে আপন করে নিতে পারেন। তার কাছে কোনো ভেদ নেই, তার কাছে জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায় এসবের মধ্যে কোনো বাধা থাকতে পারে না, কোনো পার্থক্য থাকতে পারে না। কারণ আমরা লালনকে দেখেছি। আমি কুষ্টিয়াতে গেছি বাংলাদেশে, ওখানে গিয়ে দেখেছি তো সর্বধর্ম সমন্বয়। তার যে সুরক্ষিত যে রাখা আছে বস্তুগুলি দর্শনীয়, সেখানে 3টি 4টি 5টি নয়, সব ধর্মেরই সমন্বয়ের কথা ওখানে লিপিবদ্ধ আছে। তার সিম্বল, প্রতীকগুলো পর্যন্ত রয়েছে। তাই তো বলছেন যে কোনো জাত ধর্ম কিছু হয় না। তেমনি চৈতন্যদেব যিনি কিন্তু বাঁধ ভেঙে দিয়েছিলেন, কিন্তু সবাইকে শিষ্যত্ব দিয়েছিলেন। সেখানে আমাদের দেবতা কি কখনো 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে? মানুষের মধ্যেই থাকে। আমরা ছোট একটা বিজ্ঞাপনের বিরতি নেবো আশিসদা, তারপর আমরা এসে কবিতা, সৈনিকের কবিতাটি শুনবো। শুধু যারা অনুষ্ঠান দেখছেন কোথাও যাবেন না, ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পরে আবার ফিরে আসছি সাহিত্য এক্সপ্রেসে ডক্টর আশিস কুমার নন্দীর সাথে। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, আর আজকে আমার সঙ্গে ডক্টর আশিস কুমার নন্দী। হ্যাঁ, যে কবিতা থামিয়ে বিজ্ঞাপনে গেছিলাম সেটা শুনি। ধন্যবাদ বরুণ বাবু। আমরা যাদের জন্য নিশ্চিন্তে ঘুমোই রাতে, আমাদের সুরক্ষিত রাখে, সেই সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কবিতা লিখেছিলাম। ঘুমুলে কি সৈনিক, অনেক তো ছুঁড়লে গোলাগুলি, বিশ্রাম নাও এবার, তুমি ঘুমোতে না কিছুতেই, সবার ভাবনা ছিল তোমার উপরে, কর্তব্যের বোঝাটা চাপিয়ে দিয়েছিলাম আমরা সবাই তোমার কাঁধে। তুমি হাসি হাসি মুখে
আমাদের নিরাপত্তার কঠোর দায়িত্বটা বহন করে চললে আমৃত্যু। তুমি যখন বাড়ি থেকে বেরুলে, ধুম জ্বর বাচ্চাটার, আঁচলে চোখ মুছে অন্যদিকে তাকিয়ে তোমার স্ত্রী। ঠাকুর ঘর থেকে ফুল এনে মাথায় দিয়ে বলেছিল তোমার মা, চিন্তা করিস না, আমার চিন্তা হরণ রইল তোর সাথে। রাশভারী মানুষ তোমার বাবা, ইংরেজি পড়িয়েছিল 30টা বছর, স্কুল ছাড়িয়ে 10 গাঁয়ে তার নাম। কর্তব্য আগে, তারপর না অন্য কিছু। কাছে এসে কাঁধের উপর ডান হাতটা রেখে বলেছিল, চোখে চোখ রেখে লড়বি শত্রুর। ঘৃণা করি আমি হারের আগেই হার। দুটো চোখ জীবন্ত এখনো, যেন অস্ফুটে বলছে, দেখো পিঠে বিঁধেনি বুলেট আমার, পালিয়ে আসিনি আমি লড়াই ছেড়ে। লোকে বলবে না, গগন মাস্টারের বেটা লড়েছিল মরদের মতো। জানি তুমি ঘুমোবে না, ঘুমোতে তুমি পারো না সৈনিক। ঠাকুর ঘরে উল্টে গেল প্রদীপ। মাথা ঠুকে লাভ নেই জেনেও বারবার ফিরিয়ে দেওয়ার আর্জি। বড় অবুঝ তোমার মা। বাবার হাতে কখনো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, কখনো ওল্ড টেস্টামেন্ট। মৃত ইলিশের দৃষ্টি নিয়ে আত্মীয় আর পাড়া পড়শিরা, কে বোঝে আর কেই বা বোঝায়। নিষ্পাপ বাচ্চাটা বারবার চুমু দিচ্ছে বাবার পুরনো একটা ছবিতে। সদ্য বিধবা বউটাকে দিয়েছিল এনে কে যেন ছবিটা। যদি কেঁদে ওঠে তার স্বরে, পাথর চাপা বুকটা হালকা হয় একটু। যদি কান্না অবিরাম স্রোতে ধুয়ে নিতে পারে নিজের দুঃখটা। কি করে তুমি ঘুমোবে সৈনিক? ইতিহাসের বর্ণময় অধ্যায়ে তুমি থাকবে না হয়তো। স্বার্থান্ধ লেখন শৈলীর গাঢ় রঙে ঢেকে দেওয়া হবে তোমার আমৃত্যু লড়াইয়ের ইতিবৃত্ত। জানি ঘুম আসবে না তোমার। আমাদের নীরব শ্রদ্ধা আর ভালোবাসার মণিময় বেদিতে চির অনির্বাণ প্রদীপটা জ্বালিয়ে রেখে ঘুমোতে দেবই না তোমাকে সৈনিক। সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা লিখেছিলাম, কারণ তারাই তো যুদ্ধক্ষেত্রে আসল লড়াইটা লড়ে। না, আপনার কথা বললেন, আমরা নিশ্চিন্তে ঘুমাই, হ্যাঁ তারা জেগে থাকে। হ্যাঁ, পুলিশদের ক্ষেত্রেও তাই। পুলিশ কর্মীরা যখন আমরা সমস্ত উৎসব যখন আনন্দ করি পরিবারের সঙ্গে, তারা তখন আমাদের পাহাড় দেয়। আমরা যাতে ভালো থাকতে পারি, হ্যাঁ। পরিবার ছেড়ে তারা কিন্তু রাস্তায় থাকেন। আমরা ওই যে ওখানে লিখেছি এক জায়গায়, তার বাবা মা, তাদের মানসিক অবস্থা, পরিবার, ফ্যামিলি, পরিবার, ছেলে মেয়ে, এসব নিয়ে লিখেছিলাম। এটা ছড়াতে বলছিলাম, এটাও সুখবর খবরের কাগজে প্রকাশিত। এটাতে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেটা হচ্ছে যে মা মাই হয়, মায়ের কখনো জাত হয় না, ধর্ম হয় না, সম্প্রদায় হয় না, কিন্তু এটা পাখিদের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। কাকমা কোকিলাকে বলল, কাকমা ঘটনাটা সাচ্চা, আমার বাসায় হচ্ছে বড় তোরই দুটো বাচ্চা। ডিম পাড়লি রে এক ফাঁকেতে, আমি কি তা বুঝি না? মায়ের কাছে সবাই সমান, আপন পর তাই খুঁজি না। দুদিন পরে উড়ে যাবে, পাখনা দেবে মেলে, হোক না বড় আমার কাছেই কাটাক হেসে খেলে। মানে কোকিল যে কাকের বাসায় ডিম পাড়ে, এটা যেন কাক জানে, কিন্তু সে হ্যাঁ মমতায় তাকে বড় করে, যে আমি তো মা, হোক না সে অন্যের বাচ্চা, আমি তাকে মানুষ করি, আমার কাছে থাক না দুদিন হেসে খেলে কাটাক। এখানে মায়ের উদারতা, মাতৃস্নেহ, মমত্ববোধ, এটা বলতে গিয়ে এটা বলা হয়েছে। এরপর কি শোনাবেন? এরপরে শোনাবো জীবন। আমরা জীবনকে কোন চোখে দেখি? অ্যাকচুয়ালি আমরা যদি জীবনটাকে এইভাবে ব্যাখ্যা করি, LIFE, লাইফ মানে জীবন, মাঝে দেখুন ইফ আছে, IF, যদি। আমার উপরে নির্ভর করছে আমি কেমন করে জীবনটাকে চালাবো, যেমন মানে জীবনটাই যেন একটা বড় প্রশ্ন, যদির উপর নির্ভরশীল করে, সেই জন্যই বোধহয় মাঝে ইফটা আছে। জীবন চোরা বালিতে ডুবে যেতে যেতে হঠাৎ ভেসে ওঠার নামই হলো জীবন। ভালোবাসা খুঁজি, ভালো লাগা খুঁজি, আঁধারেও জলে চেতনার চোখ,
ছন্দবদ্ধ ছড়া নয়, সুর লয়ের হিল্লোল নয়, হারিয়ে যাওয়ার স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করি। পৃথিবীর সব রাত তো জ্যোৎস্না ধোয়া নয়, অনন্ত সূর্যোদয় হয় না, হয় না চিরকালীন উষ্ণতার পরশ গায়ে মেখে দিন গুজরান। কষ্ট কাটায় ক্ষত বিক্ষত হয়ে টিকে থাকার আরেক নাম জীবন। এটি আমারই আবাহন কাব্যগ্রন্থ থেকে পড়লাম। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, যখন প্রকাশ হয়েছিল তখন এটা লিখেছিলাম এই কবিতাটি। আসলে আপনার কবিতার মধ্যে যখন শুরুটা হয় একটা নৈরাশ্য গন্ধ পাওয়া যায়, আবার যখন শেষ হয় একটা আশা নিয়ে ছাড়েন, এটা কেন? হ্যাঁ, এটা অনেকেই বলেন। এটা হচ্ছে আমি নৈরাশ্যবাদিতাকে পছন্দ করি না, কিন্তু আমাদের জীবনে নৈরাশ্যবাদ আছে, এটা হতাশা গ্রাস করে, তার থেকে উত্তরণ, যেন আধার থেকে আলোয় উত্তরণটা আমার মানে আমার কাছে ভালো লাগে, যে মানুষ যেন অন্ধকারের টিলা পেরিয়ে একটা রোদ্দুরের সন্ধান পাক, এটাই যাওয়া। এরপরে কি শোনা? নৈরাশ্যবাদ যখন কথা হলো তখন একটা কবিতা শোনায়, এটা লিখেছিলাম শাশ্বত ভালোবাসার জন্য। চিরন্তন শাশ্বত ভালোবাসার মানুষ ভালোবাসা খোঁজে, তো তাতে প্রেমিকা হোক, মানুষই হোক, বা ভালোবাসায় হোক, চিরন্তন সত্য ভালোবাসা। শাশ্বত ভালোবাসার জন্য অনুকম্পার ঘেরাটোপে থাকে যে ভালোবাসা, সে ভালোবাসা নিখাদ নয়, কৃপার নামান্তর। ব্যস্ত সময়ের ভাঁজে রাখা দুমড়ে মুচড়ে যাওয়া প্রেম, অনিহার চড়া রোদ্দুরে মুমূর্ষু, ভয় কাতর অবলা জীবের মতন, মৃত কল্প আবেগ, উচ্ছ্বাসহীন স্পন্দন, চেয়েছিল কবে শাশ্বত প্রেম। নিঃশ্বাসে বিশ্বাসের ছবিতে দৈতার মুখ নিষ্কলুষ, ধূসর গোধূলি মাখে সূর্যের রং, ভালোবাসা ফিরে ফিরে আসে প্রাগৈতিহাসিক দিনের মতন। আমরা একটা বিখ্যাত ইংরেজি কবিতায় পড়েছিলাম, ইন ব্রেকিং নেশনস টাইম হবে হয়তো, সেখানে বলা হয় মানুষ যদি, এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, সব যদি চলে যায়, তাহলে রয়ে যাবে তিনটে জিনিস, সেটা হলো চাষ, আগুন আর ভালোবাসা। তো সেই শাশ্বত ভালোবাসাকে যদি পেতেই হয়, ভালোবাসার উত্তাপ যদি, উষ্ণতা যদি নিতে হয়, তাহলে অনুকম্পার ঘেরাটোপে থাকে যে ভালোবাসা, সে ভালোবাসা দয়া করে পাওয়া, কষ্টে পাওয়া ভালোবাসার মধ্যেই শাশ্বত ভালোবাসা আছে। একটা কথা সুন্দর বললেন, চাষ, আগুন আর ভালোবাসা, এটা একটু বুঝিয়ে বলুন। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, তাহলে মানুষ খাবে কি? যদি এই পৃথিবীতে কেউ রয়ে যায়, তাকে নিজে বেঁচে থাকার জন্যই তাকে চাষ করতে হবে, আগুন আগুন জ্বালাতে হবে, আর ভালোবাসা চাই। এ ভালোবাসা ইটারনাল লাভ হতে পারে, মা সন্তানের হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ভাই বোনের হতে পারে। এই ভালোবাসার জন্যই তো পৃথিবীটা সুন্দর। অবশ্যই। তো প্রেমের কবিতা নেই আপনার? হ্যাঁ, আছে। ভালোবাসার কথা এলো, প্রেমের কবিতা তো লিখতেই হবে। এটা আমার দ্বিতীয় যে কাব্যগ্রন্থ যখন প্রকাশিত হয় তখন লিখেছিলাম। এটা কাব্যগ্রন্থ সৃষ্টির স্বরলিপি। সুরে বেসুরে তুমি বলেছিলে সমুদ্র হবে, উথাল পাথাল ঢেউয়ে মেলাবে আমার সত্তাকে। আমি নদী হয়ে মিশব তোমার উদ্ধত বুকে। তুমি কথা দিলে আকাশ হবে, আমি মেঘ হয়ে বলাকার মতো ভাসবো তোমার শরীর জুড়ে। তুমি প্রতিশ্রুত হলে ভিজবে বৃষ্টিতে রাত ভোর। আমি তোমার উপলব্ধি, তোমার অনুভূতি, তোমার শিহরণ। তুমি রাতের রানী, ফোটাও ফুল এক বুক। আমি কুসুম সুরভিত হই সৌরভে তোমার। তুমি দেখিয়েছ স্বপ্ন নয়ন প্রান্তে, তাই আমি বিলিয়েছি উষ্ণতা রোমে শিরায় তন্ত্রিতে। তুমি কথা হও সুর হই আমি, আমি সৃষ্টি করি ইমন কল্যাণ
তোমারই আবেশে। তুমি শাশ্বত সত্য, সেই কোন অনাদিকাল হতে আমি পেয়েছি দিশা, নই আর দিগ্ভ্রান্ত নাবিক। তুমি আমার জমাট আঁধারে জেগে ওঠার রোশনায়, আমি সে আলো দেখেছি তোমার ইতিহাস ভরা চোখে। তুমি সব সব স্থবিরতা ভেঙে মেঘ বালিকা হও, উত্তরণের মসৃণতায় আমি করেছি অপেক্ষা যুগে যুগে সতর্কে স্বাভিমানে। তুমি আমি এসো রচি নববৃদ্ধি, সুরে বেসুরে প্রাণে আর অপ্রাণে। ভীষণ সুন্দর। জীবন কখনো কবিতায় মিলে যায় আপনার? হ্যাঁ, মেলে। এই কবিতার সঙ্গে কি মিলে আছে? আসলে ভালোবাসা আমাদের অজ্ঞানে সজ্ঞানে কখনো তো কাউকে কখনো ভালোবেসে ফেলি, এভাবেই হয়তো হয়। কল্পনার নারী থাকে, এমনি তো বলা হয় সাহিত্য কবিতা অর্ধেক মানবীয় অর্ধেক কল্পনা থাকে। ভালোবাসার নারী বুকের মধ্যে থাকে, সে কিছুটা কল্পনা কিছুটা বাস্তব মিলমিশে হয়, সেই নিয়েই হয় আমাদের, সেই নিয়ে সৃষ্টি, সেই নিয়ে সৃষ্টি তো হয়। চিত্রকল্প তৈরি হয় কিভাবে? আমি যা দেখছি আমার চারপাশে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতা যা আমাকে আকর্ষণ করছে, যা আমার প্রাণের টানে কাছে আসে, বা তাদের টানে আমার প্রাণ যখন তাদের কাছে যায়। এবার আমাদের যে সাবকনশাস মাইন্ড, অবচেতন সত্তায় সেগুলো মস্তিষ্কের ভেতরে আঁকা হয়ে যায়, সেটা হৃদয়ে মননে যে ছাপ ফেলে, সেটাকেই আমরা চিত্রকল্প রূপে কবিতাতে রূপ দেওয়ার চেষ্টা করি। একজন কবির কাছে, আপনি যেহেতু কবি, যারা রূপ দেয় বাচিক শিল্পী আবৃত্তি শিল্পী, কবিতাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে একটা আবৃত্তি শিল্পীর অনেক অবদান আছে, নিশ্চয় মানেন তো? আপনারা সব কবিতা তো আবৃত্তি করা যায় না। হ্যাঁ, ঠিক। কিছু কিছু কবিতা আবৃত্তির কিছু কিছু শিল্পীর কণ্ঠে অমর হয়ে আছে, কবিকে আলাদা করে চিনিয়ে দিয়েছেন আবৃত্তিকাররা। আপনার অভিমত কি? হ্যাঁ, কবি হয়তো নেপথ্যে থেকেই যেতেন, এখানে বাচিক শিল্পীর অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। তার কারণ কবির কবিতাগুলোকে জনসমক্ষে তার কণ্ঠ দিয়ে সবার কাছে প্রচার করে দিচ্ছেন, কবির পরিচিতিও ঘটছে। আর বাচিক অনেক সময় সুর করে গান করলেও অনেক জনপ্রিয়তা, অনেকেই এটা করে, হ্যাঁ জনপ্রিয়তা পায়, বেশি পায়, অবশ্যই হয়। কিন্তু সৃষ্টিকে তো অবহেলা করা যাবে না, তিনি সৃষ্টি করেছেন বলেই বাচিক শিল্পী সেটাকে জনসমক্ষে আনছেন। উভয়ের পরিপূরক, এখানে কাউকেই ছোট করার প্রশ্ন নেই, কিন্তু বাচিক শিল্পের একটা অবদান আছে অবশ্যই। সুর স্বর এগুলোকে কে অস্বীকার করবে? কণ্ঠ একটা ঈশ্বর দত্ত দান, বাচিক শিল্পী সেটা পেয়েছেন। আবার সৃষ্টি ক্ষমতা, সেটাও যদি বিশ্বাস করি ঈশ্বর, তাহলে সেটাও একজন কবি পেয়েছেন, সাহিত্যিক পেয়েছেন। এই সৃজনশীলতা, ওই যে বাচিক শিল্পী তাঁরও এটা সৃজনশীলতা। দুই কবি তো এমনি হওয়া যায় না, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কবি হওয়া যায় না। কবি সাহিত্যিক শিল্পী, আমি শুনেছি এক জায়গায় পড়াশোনা করেছিলাম, বা আপনারাও জানবেন, যে চেষ্টা করে বিজ্ঞানী হওয়া যায়, কিন্তু চেষ্টা করে কবি হওয়া যায় না, সাহিত্যিক কবি হওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি কবিতাকে বলা হয়, সাহিত্য সম্পর্কেও বলা যায়, যেটা হচ্ছে বিখ্যাত কথা, স্পন্টেনিয়াস ওভারফ্লোস অফ পাওয়ারফুল ফিলিংস। ভাবের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বসিত একটা প্রবাহ, এটা আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে আসবে। কবিতা তো তাই, কবিতা সম্পর্কে বলা হয় স্পন্টেনিয়াস ওভারফ্লোস অফ পাওয়ারফুল ফিলিংস। এই পাওয়ারফুল ফিলিংসটাই হচ্ছে আসল। এই অনুভূতি আপনাকে যেখানে নিয়ে যাবে, আপনি সেখানেই রচনা করবেন, রচনার ক্ষমতা পাবেন, রচনা নৈপুণ্য আসবে। যেমন যদি বলি যে ভালোবাসা সৃষ্টিও করতে পারে, ভালোবাসা ধ্বংসও করতে পারে। ভালোবাসার জন্য বিশ্বযুদ্ধ হতে পারে, ভালোবাসার জন্য পৃথিবীর নতুন রূপে নবরূপে সজ্জিত হতে পারে। একদম। যেমন এখানে লিখেছিলাম ভালোবাসা পারে, ভালোবাসা ভাঙায় ভুল, ভালোবাসা ফোটায় ফুল, ভালোবাসা স্বপ্ন আনে, ভালোবাসা কাছে টানে, ভালোবাসা দেয় সুখ, ভালোবাসা পোড়ায় বুক, ভালোবাসা ধ্রুব তারা জল জল, ভালোবাসা আঁখি তারা ছল ছল, ভালোবাসা দৃপ্ত আশা, ভালোবাসা ভীরু ভাষা,
ভালোবাসা সুখ বৃষ্টি, ভালোবাসা দুঃখ সৃষ্টি, ভালোবাসা আসে দিনান্তে, ভালোবাসা যায় নিশান্তে, ভালোবাসা বাধায় সমর, ভালোবাসা করে অমর। বাহ, দুটো দিকই আছে। ভালোবাসা করে অমর, হ্যাঁ। ভালোবাসা করে সমর, সমর যুদ্ধ যুদ্ধ, আনতে পারে, ভালোবাসা আবার করে ভালোবাসা অমরও করতে পারে। অসাধারণ। আর হেলেন অফ ট্রয় তো আমরা পড়েছি। পড়েছি। এবার একটা ছড়া শোনায়, শরৎ আসছে, মা আসছেন। মা তো আসছে কিছুদিনের মধ্যে, হ্যাঁ, সেই নিয়ে মায়ের আসার গন্ধ তো আমরা পেয়ে গেছি। পেয়ে গেছি, সেই জন্যই আগামীকাল বিশ্বকর্মা পুজো, হ্যাঁ, তো রাস্তায় বেরোলে কাশে কাশ, কাশ ফুল। পরশু থেকে আশ্বিন মাস পড়ে যাচ্ছে, হ্যাঁ, আশ্বিনের শারদা প্রাতে হ্যাঁ। কবে শুনবো সেই মহালয়া সেই আমরা আগমনী গান, গান। সেই শরৎ মায়ের আশা নিয়ে একটা ছড়া শোনায়। আসছে শরৎ, আসছে শরৎ খুশি নিয়ে, হাসছে যে ফুল পাখি, নীল আকাশে সাদা মেঘে ইচ্ছেগুলো রাখি, শিশির ফোঁটায় ঝিলিমিলি চোখ জোড়ানো আলো, রোদ্দুর এসে আমার ঘরে সুধায় আছিস ভালো, নদীর ধারে কাশের বনে হাত ছানি দেয় ওই, বললে আমায় শরৎ আসে বরণ ডালা কই, ধানের চারাই সবুজ রঙে সুখের কাঁকন বাজে, শূন্য খামার উঠবে ভরে সাজবে নতুন সাজে, শরৎ মানে গন্ধ পুজোর আনন্দেরই বান, বাতাসে তাই বাজছে দেখি আগমনী গান। এটা মনোহর সংহিতা বলে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটা করে দেখবো কোথায়? এটা মনোহর সংহিতায় বাঁকুড়ার মালিয়াড়া বলে একটা জায়গা আছে, ওই দুর্গাপুরের কাছাকাছি বোধহয় বড়জোড়া মালিয়াড়া, এইখানে মনোহর সংহিতায় আচ্ছা, একজন বের করেন পত্রিকা, হুম হুম হুম, ওনার কাছ থেকে প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছি। চেষ্টা আর স্কুলে আপনি শিক্ষকতা করেন, স্কুলটির নাম কি? স্কুলের নাম হচ্ছে ওই জয়পুরের কাছে রাজগ্রাম বলে একটা জায়গা আছে, হুম, রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশন। ও, ওখানে সব আপনার ছাত্রছাত্রীরা বা আপনার যারা কলিগ আছেন তারা আপনাকে সাহিত্যে উৎসাহ দেন? হ্যাঁ, খুব ভালো, আমার কলিগরা খুব ভালো উৎসাহ দেয়, হুম, তাদের সান্নিধ্য পাই, এবং সবচেয়ে বড় কথা উৎসাহ অনুপ্রেরণা পায়। হুম, কয়েকজন শিক্ষক মহাশয় তো ভীষণভাবেই আমাকে উৎসাহিত করেন, এমনকি স্কুলের স্টাফ রুমে বা কোথাও যদি আড্ডা দিই, এক দুজন আমার প্রিয় বন্ধু ভাই শিক্ষক সব আছেন, তারা বলে কি আজকে সব লেখার কাজ শেষ নাকি, আজ আর কিছু চাপ নেই, হুম, হুম, যাও এখানে বসে বসে গল্প করছো, লাইব্রেরিতে যাও লেখো, হুম, হুম। এরকম স্কুলের শিক্ষকরা। কিন্তু তার উল্টো দিকে তো মানুষ সমালোচনা করেন, তাদের কেমন চোখে দেখেন? আমি সমালোচনাটাকে অনুপ্রেরণা ভাবি, কারণ সমালোচনা সমানভাবে আলোচনা। হ্যাঁ, সমানভাবে আলোচনা। তিনি সমালোচনা করেন বা ঈর্ষা করেন, বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, এটা আমার আরো জেদটাকে বাড়িয়ে দেয়, হুম, এবং এটা আমার অনুপ্রেরণা, এটা আমার চলার পথে মানে বাধা না থাকলে যেমন এগুতে ভালো লাগে না, একটা আলাদা আনন্দ পাওয়া যায়। হুম, খুব মসৃণ গতিতে এগিয়ে চললাম, এটাতে আমার ঠিক আনন্দ নেই। করুন, আলোচনা করুন, সমালোচনা করুন, বাধা দিন, আর সেই বাধাটা অতিক্রম করে বেরোবো, তাতেই আমি সুখ পাবো, আনন্দ পাবো, তাতে সৃষ্টি যেটা হবে সেই সৃষ্টিটা দেখে আমি নিজে আরো বেশি উৎসাহিত বোধ করবো। আজকে তো আমাদের সময় তো একদম শেষের মুখে, হ্যাঁ। লাস্ট কি কবিতা শুনবো বলুন আজকের দিনের? শেষ কবিতা অক্ষরের বন্দি বাগান। অক্ষরের বন্দি বাগানে সময়, ভালোবাসা, না পাওয়া, চাওয়া পাওয়া, এসব ঠিক আপনার কথায় নৈরাশ্যবাদিতা থেকে আশাবাদে উত্তরণের হুম, কথা। এই অক্ষরের বন্দি বাগান কাব্য সংকলনে যেটি প্রকাশিত হয়েছিল সেটি শোনাবো। সময়ের বাঁকে ঘর ভাঙার গল্প শুনবো না আর, সময়ের বাঁকে অজস্র দুঃখের কাহিনী, অজস্র অস্থিরতা আছে জেগে শুধুই, বাসনার গভীর অন্ধকারে নিমজ্জন, বিদ্বেষ বিলাসী হয়ে, অন্তহীন নিঃসীম বিষ ভাবনায় কেটেছে কত দিন কত রাত, অপবিত্র অপবাদ নিয়ে বুকের ভেতর স্বাদহীন ভালোবাসা, মেঠো বাতাসে বাউলিয়া সুর, রাখালিয়া বাঁশির মাদকতা, জীবনের গান গিয়েছে থেমে, পক্ষপাতী প্রেম কলঙ্ক মাখে, বুড়ো ভক্তদাস বাউল রসকলিতে সাজিয়ে তোলে নিজেকে নতুন করে, খুঁজে চলেছে বোধহয় এখনো
ছেড়ে যাওয়া বৈষ্ণবীর প্রেম, বোবা ভাবনায় নেড়ে চেড়ে দেখে শুকনো টগরের কটা পাপড়ি। ভীষণ সুন্দর। আসিদা, অনেক অনেক ধন্যবাদ। আজকে সাহিত্য এক্সপ্রেসে আপনাকে পেয়েছি। আগামী দিনে অবশ্যই আবারও আপনাকে চাই, আমাদের আমন্ত্রণ অবশ্যই স্বীকার করবেন। অনেক কবিতা শুনবো, আরও সাহিত্য নিয়ে আলোচনা করব, আমরা সমৃদ্ধ হব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ ধরে সাহিত্য এক্সপ্রেস দেখলেন। আমার সঙ্গে ছিলেন ডক্টর আশিস কুমার নন্দী, জয়পুর, বাঁকুড়া জয়পুর থেকে। আগামী সপ্তাহে আবার দুপুর দুটোই বৃহস্পতিবার সাহিত্য এক্সপ্রেসে নতুন অতিথিকে নিয়ে উপস্থিত হব। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ।